ওকে, তো আজকে আমরা ক্লাস 12-এর নতুন ইউনিট শুরু করব, ইউনিট 4। ইউনিট 4-এর আন্ডারে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা সংক্ষেপে ইএমআই, যেরকম লেখা আছে দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অথবা এসি। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ইএমআই, সেটা শুরু করছি আজকে। চলো, ইএমআই কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যাপারটা কি সেই সম্পর্কে তো জানবো। তার আগে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স অ্যান্ড হাউ ইট শুড বি ক্যালকুলেটেড। ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি এবং এটা কিভাবে হিসাব করতে হয়। তোমরা ইলেকট্রিক ফ্লাক্স শুনেছো, ইলেকট্রিক ফ্লাক্স পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটে। তো ডেফিনিশন একদম সেম, জাস্ট ওখানে ছিল কি যে ধরো কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো তল থাকে, ধরো এরকম একটা তল আছে, এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় ওই তলের ইলেকট্রিক ফ্লাক্স। একদম সেম সংজ্ঞা এখানেও, শুধু তড়িৎ বলরেখা না বলে আমরা বলবো চৌম্বক বলরেখা, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এখানে, এটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যার ফিল্ড স্ট্রেংথ হচ্ছে বি এই ডিরেকশানে, এবং তার মধ্যে একটা তল রাখা আছে, ধরো এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার যে সংখ্যা, সেটাকে এই তলের চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স আমরা বলবো। এখন কোশ্চেন হচ্ছে যে এই ম্যাগনেটিক ফ্লাক্সের হিসাব কী করে করতে হয়। তো দেখো এই ক্ষেত্রে আমি যে ছবিটা এঁকেছি, এখানে দেখো বি এর যে ডিরেকশন, তার সঙ্গে এই তলটা আমার আঁকা আছে লম্বভাবে। মনে করো এই তলটা বি ভেক্টরের সাথে লম্বভাবে আছে, তার মানে তলের যেটা এরিয়া ভেক্টর, এরিয়াকে আমরা ভেক্টর হিসাবে ট্রিট করি। এটা ইলেকট্রোস্ট্যাটিক্সেও দেখেছো ফ্লাক্স ক্যালকুলেশনের সময় গাউসের থিওরেমে। এই ক্ষেত্রেও আমরা ভেক্টর হিসাবে ট্রিট করব। তাহলে এর এরিয়া ভেক্টরটা কোন দিকে? এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ নর্মাল টু দ্য প্লেন হয়, তাহলে এই দিকে হবে। এবার দেখো এই এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স কত আমাকে যদি বের করতে হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে সরাসরি করতে পারি ফাই ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। যেহেতু তলটা লম্বভাবে আছে, বা এরিয়া ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যেহেতু থিটা, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সেই জন্য এই ক্ষেত্রে সরাসরি বিকে এ দিয়ে গুণ করলেই আমরা ফ্লাক্স পাই। তড়িৎ ক্ষেত্রে হলে পরে তড়িৎ ফ্লাক্স বের করার সময় আমরা ই ইন্টু এ করি, এক্ষেত্রে বি ইন্টু এ করতে হবে। তবে জেনারেল কেস এটা নয়। যদি জেনারেল কেসটা এবার বলি, জেনারেল কেসটা হচ্ছে ধরো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এটা, আর তলটা না এইভাবে আছে, ধরো তলের যেটা এরিয়া ভেক্টর সেটা এটা। এরিয়া ভেক্টরের সাথে যদি ম্যাগনেটিক ফিল্ড থিটা কোণ করে থাকে, এক্ষেত্রে ফ্লাক্স কী করে বের করি আমরা? ফ্লাক্স ইকুয়াল টু, তখন আমাদের করতে হয় বি এ কস থিটা, অর্থাৎ এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ নিতে হয়, তাকে এ দিয়ে গুণ করতে হয়, ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হয়, তাহলেই ফ্লাক্স পাওয়া যায়। এটাকেই আমরা লিখতে পারি, যেহেতু বি এবং এ দুজনকেই আমরা ভেক্টর বলেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ডট এ। সো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা ফর ক্যালকুলেটিং ফ্লাক্স, বি ডট এ। অ্যাকচুয়ালি এই প্রথম ক্ষেত্রটাতেও, এই ক্ষেত্রটাতেও আমরা এই ফর্মুলাটাই ইউজ করেছি। জাস্ট এখানে কি ছিল, থিটাটা 0 ডিগ্রি ছিল, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছিলো। এটা ছিল আর কি এরকম বি এ কস 0 ডিগ্রি, সো এটা হয়ে গেছিল বি এ। ওকে, তাহলে জেনারেলি আমরা ফ্লাক্স কী করে বের করব? যে কোনো তলের ফ্লাক্স বের করতে গেলে যদি ফিল্ডটা ইউনিফর্ম হয়, তাহলে আমরা করব বি ডট এ, ওয়ার বি ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এ ইজ দ্য এরিয়া ভেক্টর, অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড দ্য এরিয়া ভেক্টর। ওকে, এখন এখান থেকে আমরা ফ্লাক্সের ইউনিটও বের করতে পারি। হোয়াট উইল বি দ্য ইউনিট অফ ফ্লাক্স? ভেরি সিম্পল, এখান থেকে বলে দাও টেসলা ইন্টু মিটার স্কোয়ার। এই টেসলা মিটার স্কোয়ারের আরেকটা পরিচয় হচ্ছে, এটাকে আমরা ওয়েবার নামেও চিনি, ওয়েবার। এবং এই ওয়েবারের রেসপেক্টে আবার দেখো এই যে বি ভেক্টরটাকে আমরা এতদিন কি নামে চিনতাম? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর, এটাকে চৌম্বক আবেশ ভেক্টর বলে। ওকে, বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে বলেছি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো এই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের আরেকটা পরিচয় হচ্ছে, এটাকে আমরা ফ্লাক্স ডেন্সিটি বলতে পারি। বিকজ দেখো
ফ্লাক্স যদি এটা হয় বি এ হয়, তাহলে বি ইকুয়াল টু 5/a। 5/a মানে কি, তার মানে একক ক্ষেত্রফলের ফ্লাক্স, তাই না? এখান থেকে তুমি যদি বি বের করো তাহলে এটা আসবে 5/a। তো 5/a, হোয়াট ইজ দ্য মিনিং অফ 5/a? 5/a মানে হচ্ছে একক ক্ষেত্রফলের ফ্লাক্স। যে কোনো তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা, সেই জন্য এটাকে বলে ফ্লাক্স ডেন্সিটি। তো এই ফ্লাক্স ডেন্সিটির যে ইউনিট আমরা এতদিন জানতাম টেসলা, এবার ওয়েবারের রেসপেক্টে এর আরেকটা ইউনিট দেওয়া যায়, ইউনিট অফ বি ক্যান বি রিটেন ওয়েবার পার মিটার স্কোয়ার, কারণ ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার বাই এরিয়া, সো ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ অলসো এ ইউনিট অফ বি। দিস ইজ নাথিং এলস বাট টেসলা। এটা আসলে টেসলাই, আমরা এতদিন টেসলা নামে জানতাম, এটাকে কিন্তু এইভাবেও কোথাও কোথাও লেখা থাকতে পারে। কথা বুঝতে পেরেছো? ওকে, তো ফ্লাক্স কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখলাম, কিন্তু আমরা যেটা শিখলাম সেটা কিন্তু অনলি ফর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার ভাবো যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, সেই ক্ষেত্রে ফ্লাক্স কী করে ক্যালকুলেট করব? এটা যেটা শিখলাম এটা কিন্তু ফর ইউনিফর্ম ফিল্ড। হ্যাঁ, নন ইউনিফর্ম হলে কি করব? এইখানে করছি দেখো, নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মানে অসম চৌম্বক ক্ষেত্র, তার মানে তলের বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিভিন্ন। ধরো কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে, ধরো এই জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে এবং এইখানে একটা তল আছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে, কিন্তু এই তলের বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিভিন্ন। ধরো এখানে B1 এই দিকে, এখানে B2, এখানে মনে করো B3, এরকম বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আলাদা আলাদা। তাহলে এই তলের চৌম্বক ফ্লাক্স বের করার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে তলের যে কোনো একটা জায়গায় একটা ছোট্ট ক্ষেত্রফল নাও, ধরো এই ক্ষেত্রফলটা হচ্ছে DA এবং এই ক্ষেত্রফল ভেক্টরটা মনে করো এই দিকে, দিস ইজ দ্য এরিয়া ভেক্টর। মনে করো এইখানটায় যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এই যে ক্ষেত্রফলটা যেখানটায় নিয়েছো সেইখানে চৌম্বক ক্ষেত্র এই দিকে এবং বি মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এইটুকু জায়গার ফ্লাক্স কত হবে? এইটুকু জায়গার ফ্লাক্স হবে d phi ইকুয়াল টু বি ডট ডিএ, তাই না? এবার তুমি কি করবে? সমগ্র তলের ফ্লাক্স বের করার জন্য এই জিনিসটার ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএ ওভার দ্য হোল সারফেস। এবার সারফেস যেরকম হবে সেই অনুযায়ী ইন্টিগ্রেশন হবে। ইন জেনারেল তুমি বলতে পারো যে কোনো তলের চৌম্বক ফ্লাক্স যদি বের করতে হয়, সো দিস ইজ দ্য ফর্মুলা। এবার এই ফর্মুলাটা ইউনিফর্মের ক্ষেত্রেও প্রযোজ্য, নন ইউনিফর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা আর জেনারেল প্রসেস বলতে পারো ফর ক্যালকুলেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। তবে আমাদের যে সমস্ত ক্ষেত্রগুলো আমরা করব তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ফিল্ড ইউনিফর্ম থাকবে, সো দ্যাটস ওয়াই আমরা এইটা ইউজ করতে পারি, ফাই ইকুয়াল টু বি ডট এ। নন ইউনিফর্ম হলে তখন এইভাবে করতে হয়, বের করতে হয়। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি এবং ম্যাগনেটিক ফ্লাক্স কি করে ক্যালকুলেট করতে হয় আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব আসল টপিকে, যে টপিকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যাপারটা কি? তোমরা ক্লাস 10-এ অল্প বিস্তর পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডের সূত্র পড়েছো, লেঞ্জের সূত্র পড়েছো, তাই না? জেনারেটর পড়েছো। তো অল্প বিস্তর ধারণা থাকার কথা, তবুও আমি শুরু থেকেই বলবো। ওকে, চলো তাহলে আমরা আসল টপিকে চলে যাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই। প্রথমে বলে নেই যে এই যে ঘটনাটা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ এ ফেনোমেনন, এটা একটা ঘটনা, যে ঘটনাটা আবিষ্কার করেছিলেন ফ্যারাডে। এবং এই আবিষ্কারটা কিন্তু ছোটোখাটো আবিষ্কার নয়, এটা মানব সভ্যতার ইতিহাসে এই আবিষ্কারটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কী কারণে বেশি? আমরা বর্তমান পৃথিবীতে, বর্তমান সভ্যতায় আমরা যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করি, সেই তড়িৎ শক্তির 90%-এর বেশি উৎপাদিত হয় জেনারেটরের মাধ্যমে। বিভিন্ন পাওয়ার স্টেশন, হাইড্রো ইলেকট্রিক, থার্মাল বা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে বড় বড় জেনারেটর আছে, সেই জেনারেটরগুলো কিন্তু তড়িৎ শক্তি উৎপাদন করে। আর বাকি অল্প বিস্তর তড়িৎ শক্তি আমরা ব্যাটারি থেকেও পাই, কিন্তু সেটা খুব পরিমাণ কিন্তু খুবই কম। আমি যেমন বললাম 90%-এর বেশি তড়িৎ শক্তি কিন্তু আমরা জেনারেটর থেকে পাই। এবার এই জেনারেটর যে নীতিতে কাজ করে, জেনারেটর যন্ত্রটা যে নীতির উপর বেস করে তৈরি,
সেটা কিন্তু এই ঘটনাটা, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সোজা কথায় জেনারেটরের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু এটাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবার ভাবো যে ইলেকট্রিসিটির, আমাদের সভ্যতায় ইলেকট্রিসিটির গুরুত্ব কতটা, এবং সেই ইলেকট্রিসিটি কিন্তু সম্পূর্ণটাই প্রায় উৎপাদিত হচ্ছে এই ঘটনাকে ভিত্তি করে, এই ঘটনাকে কাজে লাগিয়ে। সেই জন্য আমি বলেছিলাম যে এই ঘটনাটা বা এই আবিষ্কারটার গুরুত্ব কিন্তু অনেক বেশি মানব সভ্যতার ইতিহাসে। ওকে, তো চলো এবার ঘটনাটা কি জানি এবং এর সূত্র টুত্র যা আছে শিখি। ধরো একটা কয়েল আছে, ধরো একটা সার্কুলার কয়েল এরকম, এবং এর সাথে একটা গ্যালভানোমিটার কানেক্টেড আছে, এটা একটা বদ্ধ লুপ। এবার এর সামনে একটা মনে করো পার্মানেন্ট ম্যাগনেট আছে, দণ্ড চুম্বক, যার এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। কেমন? এই অবস্থায় গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নেই, তার মানে এই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ নেই। এবার যদি তুমি এই উত্তর মেরুটাকে কয়েলের দিকে নিয়ে যেতে থাকো, কাছে নিয়ে যেতে থাকো, তাহলে দেখবে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন হয়, এবং তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারবে যে তার মানে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে ওই সময়। তুমি যদি এইটাকে, এই কয়েলটাকে মুভ করো এবং উত্তর মেরুর সামনে নিয়ে যাও, সেক্ষেত্রেও কিন্তু একই দিকে ডিফ্লেকশন হয়, অর্থাৎ কারেন্ট পাওয়া যায়। যদি উত্তর মেরুটাকে দূরে নিয়ে যাও, সেই ক্ষেত্রেও ডিফ্লেকশন হয়, কিন্তু উল্টো দিকে হয়, তার মানে কারেন্ট উল্টো দিকে পাওয়া যায়। বা যদি এই লুপটাকে, এই সার্কুলার লুপটাকে যদি দূরে নিয়ে যাও, সেই ক্ষেত্রেও কারেন্ট পাওয়া যায়। উত্তর মেরুকে দূরে নিয়ে গেলে যে দিকে কারেন্ট পাওয়া যায়, একই দিকে কারেন্ট পাওয়া যায়। দুটোকে যদি একসাথে কাছাকাছি আনো বা একসাথে দূরে নিয়ে যাও, এরকম ধরো দুটো কাছাকাছি নিয়ে আসলে অথবা দূরে নিয়ে গেলে একসাথে, সেক্ষেত্রেও কারেন্ট পাওয়া যায়। কিন্তু যদি দুটো একই বেগে একই দিকে নিয়ে যাও, এই দিকে অথবা এই দিকে একই বেগে, সেক্ষেত্রে আবার পাওয়া যায় না। এবং স্থির অবস্থায় এইভাবে যদি রেখে দাও, তাহলেও কারেন্ট পাওয়া যায় না। ক্লিয়ার? তো এই যে ঘটনাটা, এটা ফ্যারাডে যখন অবজার্ভ করেন, তখন উনি বুঝতে পারেন যে এই যে এখানে তড়িৎ শক্তি পাওয়া যাচ্ছে, ইলেকট্রিক কারেন্ট পাওয়া যাচ্ছে, তার কারণটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে এর সাথে, এই যে লুপ, এই লুপের সাথে জড়িত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন। কারণ কি, যে যে ক্ষেত্রগুলো আমি বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে এর সাথে যে লিঙ্কড ফ্লাক্স, সেটা চেঞ্জ হচ্ছে। দেখো একটু চিন্তা করে, প্রথম কেস আমি কি বলেছিলাম, উত্তর মেরুকে যদি সামনে নিয়ে যাও, তাহলে পরে দেখো এর থেকে তো এরকম চৌম্বক বলরেখা নির্গত হচ্ছে, তাহলে কিছু সংখ্যক চৌম্বক বলরেখা এই লুপের ভেতর দিয়ে যাচ্ছে। উত্তর মেরুকে যদি কাছে নিয়ে যাও, এই সংখ্যাটা চেঞ্জ হবে। দ্যাট মিনস দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল উইল চেঞ্জ। এটাকে কাছে নিয়ে আসলেও একই রকম পরিবর্তন হবে, ফ্লাক্স বাড়বে। উত্তর মেরুকে কাছে নিয়ে আসলে ফ্লাক্স কীরকম পরিবর্তিত হবে? বাড়বে। এক্ষেত্রেও ফ্লাক্স বাড়বে। যদি তুমি দূরে নিয়ে যাও, তাহলে ফ্লাক্স কমবে। এটাকে দূরে নিয়ে যাও, ফ্লাক্স কমবে। দুটাকে একসাথে কাছাকাছি আনো, ফ্লাক্স বাড়বে। একসাথে দূরে নিয়ে যাও, ফ্লাক্স কমবে। কিন্তু যদি একসাথে একই বেগে একই দিকে নিয়ে যাও, এই দিকে হোক বা এই দিকে হোক, তাহলে কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হবে না, এবং যতক্ষণ ওরা স্থির আছে এভাবে, ততক্ষণও কিন্তু ফ্লাক্সের কোনো চেঞ্জ নেই। তো এখান থেকে বোঝা যায়, তার মানে এখানে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সার্কিটে, দ্য রিজন বিহাইন্ড দ্যাট কারেন্ট ইজ দ্য চেঞ্জ ইন ফ্লাক্স। অর্থাৎ যখনই কোনো ফ্লাক্স চেঞ্জ হয়, এই কয়েলের সাথে লিঙ্ক ফ্লাক্স যখনই চেঞ্জ হচ্ছে, তখনই কারেন্ট পাওয়া যাচ্ছে। ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, কারেন্ট পাওয়া যাচ্ছে না। ওকে, তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই নাম দেওয়া হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই, বাংলায় তড়িৎ চুম্বকীয় আবেশ। এবং ফ্যারাডে এই ঘটনাটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, মানে যত রকমভাবে সম্ভব, অর্থাৎ কয়েলের এরিয়া বাড়িয়ে কমিয়ে, এদের মুভমেন্ট যত রকমভাবে করা সম্ভব, ম্যাগনেটটা পরিবর্তন করে, অর্থাৎ স্ট্রং ম্যাগনেট, উইক ম্যাগনেট, বিভিন্ন রকম ম্যাগনেট ইউজ করে, যত রকমভাবে করা সম্ভব করে উনি দুটি সিদ্ধান্তে উপনীত হন, যে দুটি সিদ্ধান্ত ফ্যারাডের সূত্র নামে পরিচিত। ওকে, তো ফার্স্ট যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে ফ্যারাডেস লস। তোমরা ক্লাস 10-এ পড়েছো। ফার্স্ট সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমি বললাম, এটাই সূত্র, অর্থাৎ হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই ঘটনাটা ফার্স্ট সূত্রে বর্ণনা করা হয়েছে যে whenever there is a change in flux an EMF is induced in the coil। অর্থাৎ কোনো কয়েলের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স যখনই পরিবর্তিত হয়,
তখন ওই কয়েলের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। দেখো কারেন্ট যেহেতু পাওয়া যায়, সুতরাং তড়িৎচালক বল তো নিশ্চয়ই আছে, নাহলে কারেন্ট পাবো কী করে? কারেন্ট তো আর তড়িৎচালক বল ছাড়া পাওয়া যায় না। তো এই ঘটনাটাকে বলা হয়, দিস ফেনোমেনন ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর সাথে উনি আরেকটা কথা অ্যাড করেন, সেটা হচ্ছে দিস ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড কারেন্ট লাস্টস অ্যাজ লং অ্যাজ দ্য চেঞ্জ ইন ফ্লাক্স লাস্টস। মানে কি, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হবে ততক্ষণই কারেন্ট পাওয়া যাবে। পরিবর্তন বন্ধ হয়ে গেলে কারেন্ট কিন্তু পাওয়া যাবে না। বিষয়টা কি, ধরো এই যে দণ্ডচুম্বকটা, উত্তর মেরুটা তুমি যদি কাছে নিয়ে আসো, ধরো কাছে নিয়ে এসে এই পজিশন থেকে ধরো এই পজিশানে, ধরো এটা পি পজিশানে ছিল আগে, কিউ পজিশানে এনে বসিয়ে দিলে, এখন এইখানে আছে এই চুম্বকটা এই অবস্থায় আছে। হ্যাঁ, তো পি থেকে কিউ পজিশানে আসতে যে টাইমটা লাগলো ততক্ষণ ধরে এখানে কারেন্ট পাওয়া যাবে এই লুপে। কিন্তু যখন ও পিতে ছিল তখনও কারেন্ট ছিল না, আবার কিউতে এনে যদি আমি বসিয়ে দেই তাহলেও কিন্তু আর কারেন্ট পাওয়া যাবে না। পি থেকে কিউতে আসতে যতক্ষণ লেগেছে ততক্ষণই কারেন্ট পাওয়া যাবে। এই কথাটাই সূত্রের শেষে বলা আছে, যে তার মানে ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ ধরে হচ্ছিল ততক্ষণ ধরেই কারেন্ট পাওয়া যাচ্ছিল বা যাবে। ফ্লাক্সের পরিবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কারেন্ট পাওয়া যাবে না। ধরো এই অবস্থানে এই কয়েলের সাথে লিঙ্কড ফ্লাক্স ছিল φ1 আর কিউ অবস্থানে ছিল φ2। এই φ1 থেকে φ2 হতে যদি টি সময় লেগে থাকে তাহলে এই টি সময় ধরে কারেন্ট পাওয়া যাবে, এর পরে বা এর আগে কিন্তু কোনো কারেন্ট পাওয়া যাবে না। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফার্স্ট ল অফ ফ্যারাডে। এবার আসি সেকেন্ড ল। সেকেন্ড লতে উনি এই আবিষ্ট তড়িৎচালক বল যেটা, তার মান কিসের উপর নির্ভর করবে সেই সম্পর্কে বলেছেন। তো উনি বলেছেন যে আবিষ্ট তড়িৎচালক বল ই ভ্যারিস অ্যাজ ডি ফাই ডিটি। পরীক্ষা করে উনি এটা বুঝতে পেরেছেন যে আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে যত ফাস্ট চেঞ্জ হবে, যত বেশি হারে চেঞ্জ হবে তত বেশি আবিষ্ট তড়িৎচালক বল পাওয়া যাবে। ক্লিয়ার? বিষয়টা এইরকম, ধরো φ1 থেকে φ2 হতে যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে 10 সেকেন্ড ধরে কারেন্ট ইনডিউসড ইএমএফ থাকবে, কারেন্ট পাওয়া যাবে। কিন্তু সেম পরিবর্তন যদি 5 সেকেন্ডে করো তাহলে কি হবে? তাহলে পরে 5 সেকেন্ড ধরে কারেন্ট পাওয়া যাবে, কিন্তু কারেন্টটা বা ইনডিউসড ইএমএফটা কিন্তু এই ক্ষেত্রে দ্বিগুণ হবে। কারণ কি, ডিফাই ডিটিটা ডাবল হয়ে গেছে। বুঝতে পেরেছো বিষয়টা? প্রাথমিক ফ্লাক্স φ1, অন্তিম ফ্লাক্স φ2। এবার এই φ1 থেকে φ2 হতে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো প্রাথমিক ফ্লাক্স ছিল φ1 ইকুয়াল টু মনে করো ছিল 10⁻⁻⁴ ওয়েবার, আর φ2, আচ্ছা মনে করো প্রাথমিক ফ্লাক্স ঠিক আছে, আর φ2 মনে করো যে 10 × 10⁻⁻⁴ ওয়েবার। ধরো এই পরিবর্তনটা যে সময়ে হয়েছে সেই সময়টা মনে করো 10 সেকেন্ড। তাহলে ইনডিউসড ইএমএফ যা হবে, ইনডিউসড ইএমএফ উইল বি সাম কনস্ট্যান্ট ইন্টু, যেহেতু এটা ভ্যারিজেস আছে, সাম কনস্ট্যান্ট ইন্টু ডিফাই ডিটি। তো ডিফাই ডিটি করলে পরে কত হবে এখানে? φ2 - φ1, এটা হচ্ছে ডিফাই মানে ফ্লাক্সের পরিবর্তন, ডিভাইডেড বাই টি, এই যে ডিফাই ডিটি। চিনতে পারছো? সো এটা করে দেখো তুমি, 10 × 10⁻⁻⁴ minus 10⁻⁴, that is equal to 9 × 10⁻⁴ by 10. So it will be 9 × 10⁻⁻⁵। এটা হবে ইনডিউসড ইএমএফ, সামনে একটা কে থাকবে অবশ্যই, এটা হবে ভ্যালু। এবার এই পরিবর্তনটাই একই পরিবর্তন, φ1 এর ভ্যালু এটা, φ2 এর ভ্যালু এটা, কিন্তু এটা যদি 5 সেকেন্ডে হতো তাহলে এখানে কত বসতো? 5, এখানে 5, এখানে যদি 5 বসতো তাহলে এই রাশিটা কি হয়ে যেত? ডাবল হয়ে যেত না? বুঝতে পারছো? এখানে যদি 5 হতো তাহলে পরে এই রাশিটা কত হতো? এটা 9 না হয়ে কিন্তু এটা 18 হয়ে যেত, 18 × 10⁻⁻5। বুঝতে পারো? ওকে, নাহলে আমি দেখো করেই দেখাচ্ছি। এখানে দেখো আলাদাভাবে এই জায়গাটাতেই করি। 9 × 10⁻, কে থাকবে সামনে, 9 × 10⁻⁻⁴ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, ডিভাইডেড বাই 5 কত হচ্ছে
k ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻⁴, সো k ইন্টু 18 ইন্টু 10⁻⁻5। এটা সুইটেবল ইউনিট ভোল্ট হবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি একই পরিবর্তন 5 সেকেন্ডে করতাম তাহলে রেট অফ চেঞ্জটা বেশি হতো, রেট অফ চেঞ্জটা ডাবল হয়ে যেত। তো রেট অফ চেঞ্জ যদি ডাবল হয় তাহলে কিন্তু ইনডিউসড ইএমএফটাও এই ক্ষেত্রে ই ড্যাশ লিখলাম, এই ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় দ্বিগুণ হবে। এটাই সূত্রে বলা হয়েছে যে ইনডিউসড ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। যত হাই রেটে চেঞ্জ হবে, যত বেশি হারে চেঞ্জ হবে, তত বেশি কারেন্ট পাওয়া যাবে, তত বেশি ইনডিউসড ইএমএফ তৈরি হবে, যার জন্য তত বেশি কারেন্ট পাওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস অবজার্ভ করো, সেটা হচ্ছে যে 10 সেকেন্ডে যদি এই পরিবর্তনটা আমি করতাম φ1 থেকে φ2, তাহলে 10 সেকেন্ড ধরে কারেন্ট পেতাম, 10 সেকেন্ড ধরেই ইনডিউসড ইএমএফটা থাকতো এবং সেই ইনডিউসড ইএমএফের ভ্যালু এটা থাকতো, এটা হতো। কিন্তু যদি এই পরিবর্তনটাই আমি 5 সেকেন্ডে করি তাহলে আমি 5 সেকেন্ড ধরে কারেন্ট পাবো। তার মানে কারেন্টের যে সময়কালটা বা ইনডিউসড ইএমএফ কতক্ষণ ধরে স্থায়ী হবে সেই সময়টা, সেটা কিন্তু অর্ধেক হয়ে গেল, কিন্তু পরিমাণটা ডাবল হয়ে গেল, ইনডিউসড ইএমএফটা ডাবল হয়ে গেল। কথা বুঝতে পারলে? এই ক্ষেত্রে আমরা বেশি সময় ধরে কারেন্ট পাবো বা বেশি সময় ধরে ইনডিউসড ইএমএফটা থাকবে এবং ইএমএফটা কম হবে বা কারেন্টটা কম হবে। এই ক্ষেত্রে কম সময় ধরে পাবো কিন্তু বেশি পাবো, এর হচ্ছে পার্থক্য। ওকে, তো এই হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র। এবার আসি লেঞ্জের সূত্র। ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা জানলাম। এবার ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট কোন দিকে হবে সেটা জানব। তো লেঞ্জের সূত্র আমরা পড়ব। লেঞ্জের সূত্রে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, কি করা, মানে লেঞ্জের সূত্রের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে যে এই সূত্র থেকে আমরা ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন জানতে পারবো, অথবা ইনডিউসড কারেন্টের ডিরেকশন জানতে পারবো। আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট প্রবাহ মাত্রার দিক আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে শিখব। এই সূত্রের যে কথাটা, স্টেটমেন্টটা, সেটা এরকম, সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট এমন দিকে হবে যেদিকে হলে ও কারণটাকে বাধা দিতে পারবে বা বিরোধিতা করতে পারবে। তার মানে ই ইনডিউসড ইএমএফ or I induced current will oppose the cause। বোঝা যাচ্ছে? এবার কিসের কজ? কজটা হচ্ছে ও যে কারণে তৈরি হচ্ছে সেই কারণটা। ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্টের নেচার কীরকম, ডিরেকশন কীরকম হবে? এর ডিরেকশন হবে যে ও যে কারণে তৈরি হচ্ছে সেই কারণটাকে যাতে বাধা দেয়, কারণটাকে বাধা দেবে অলওয়েজ। কেন দেবে তার ব্যাখ্যা আমরা একটু পরে বলছি। তো দেখো এই যে ব্যাপারটা, অর্থাৎ কজকে যে ও অপোজ করবে, এটা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এই উদাহরণটা দিয়েই আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্ষেত্রে যদি আমি উত্তর মেরুটাকে এই কুণ্ডলীর কাছে নিয়ে যেতে থাকি, সেই ক্ষেত্রে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের দিক কি হবে, আমরা লেঞ্জের সূত্রের সাহায্যে সেটা বের করার চেষ্টা করি, তাহলেই সূত্রটাও বোঝা যাবে। তো চলো, আমি যখন উত্তর মেরুটাকে সামনে নিয়ে যাচ্ছি কুণ্ডলীর সামনে, এই কুণ্ডলীর ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। এবার কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তন যেটা, সেটা দুই রকম হতে পারে। ফ্লাক্স বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ফ্লাক্স বৃদ্ধি পাবে। তার মানে এই যে ডিফাই ডিটি, এই ডিফাই ডিটি কিন্তু এই ক্ষেত্রে পজিটিভ। ডিফাই ডিটি দু রকম হতে পারে, আইদার পজিটিভ অর নেগেটিভ। যদি ফাই কমে তাহলে ডিফাই ডিটি নেগেটিভ, যদি ফাই বাড়ে তাহলে ডিফাই ডিটি পজিটিভ। তাহলে ডিফাই ডিটি যদি পজিটিভ হয় তাহলে এর ভেতরে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে এই কুণ্ডলীর দুই প্রান্তে, অথবা যে কারেন্টটা ফ্লো করবে যদি এটা বদ্ধ হয়, এই ক্ষেত্রে যেমন করবে, এই কারেন্টটা তড়িৎচালক বলটা কি চেষ্টা করবে যে কুণ্ডলীর ফ্লাক্স যাতে না বাড়ে। কজ কি? কেন কারেন্ট এখানে তৈরি হচ্ছে, কারেন্ট আবিষ্ট হচ্ছে কেন? কজ হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স। চেঞ্জটা কীরকম? ইনক্রিজ। তাহলে এই কারেন্টটা কী চেষ্টা করবে? ফ্লাক্সটাকে ডিক্রিজ করানোর চেষ্টা করবে। এখন এই কারেন্ট কী করে নিজে এই কুণ্ডলীর ফ্লাক্স ডিক্রিজ করাতে পারে? কারেন্টের কাছে কিন্তু সেই অ্যাবিলিটি আছে। কি করে ও করাতে পারে? ও কি করবে, এমনভাবে ফ্লো করবে, দেখো যে কোনো লুপে যখন কারেন্ট ফ্লো করে, সেই লুপের মধ্যে দুটো মেরু তৈরি হয়, আমরা সবাই জানি। ধরো এটা একটা লুপ, এই লুপে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট ফ্লো করছে,
তাহলে এই লুপের যে উপরের ফেসটা এখানে তৈরি হবে উত্তর মেরু আর নিচে তৈরি হবে দক্ষিণ মেরু। এটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে, এগুলো আমরা সব পড়েছি। তাহলে ওর নিজের ফ্লাক্স তৈরি হবে, তাহলে ও কারেন্টটা এই লুপের মধ্যে এমনভাবে কারেন্টটা ফ্লো করবে যাতে ওর নিজের ফ্লাক্স যেটা হয় সেই ফ্লাক্সটা যাতে এই ফ্লাক্সের উল্টো দিকে হয়। এই ফ্লাক্সটা কোন ডিরেকশানে আছে? এই ডিরেকশানে, রাইট ওয়ার্ড। তাহলে ও কি চেষ্টা করবে? লেফট ওয়ার্ড ফ্লাক্স তৈরি করার চেষ্টা করবে যাতে রেজাল্টেন্ট ফ্লাক্সটা কমে যায়। কথা বুঝছো? তাহলে লেফট ওয়ার্ড ফ্লাক্স তৈরি করতে গেলে ওর এই পাশের ফেসটা, এই যে ফেসটা এন মেরুকে ফেস করে আছে, যে ফেসটা উত্তর মেরুকে ফেস করে আছে সেই ফেসে তাহলে কি হতে হবে? উত্তর মেরু তৈরি হতে হবে। আর এর পেছনের ফেসটাতে, এই পাশের ফেসটাতে হতে হবে দক্ষিণ মেরু। কারণ আমরা জানি ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে হয়, বাইরে। তাহলে এখানে ও এই জায়গায় উত্তর মেরু তৈরি করবে এই পাশের ফেসটাতে। মানে কয়েলটা তো এরকম আছে ভার্টিক্যালি, তো এর এই দিকের যে ফেসটা, এই যে ফেসটা, এই ফেসটা দেখতে পাচ্ছ, এই ফেসটাতে ও কি তৈরি করবে? উত্তর মেরু। আর এই ফেসটাতে তৈরি করবে দক্ষিণ মেরু। তাহলে কি হবে? উত্তর মেরু থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে। তাহলে আগের যে ফ্লাক্স, অর্থাৎ এই চুম্বকের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের অপোজিট ফ্লাক্স তৈরি হলো, ফলে রেজাল্টেন্ট ফ্লাক্সটা ডিক্রিজ হবে, যেটা ওর উদ্দেশ্য। পরিষ্কার? তো এই দিকে যদি উত্তর মেরু তৈরি হতে হয় তাহলে কারেন্টটা কোন ডিরেকশানে ফ্লো করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এখানে কারেন্ট ফ্লো করবে এই দিকে। কথা বুঝতে পারছো? তার মানে এক্সটার্নাল সার্কিটে যে কারেন্টটা ফ্লো করবে সেটা ফ্লো করবে এই ডিরেকশানে। ক্লিয়ার? তাহলে আমরা লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি? যে ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড যে ইএমএফ সেটার ডিরেকশন কি হবে। এবার লেঞ্জের সূত্রের ভিত্তি কি? লেঞ্জ কিভাবে বললেন যে এরকমটা হবে, অর্থাৎ যে কারণে কারেন্টটা সৃষ্টি হবে সেই কারণটাকে বাধা দেবে, এটা কি করে লেঞ্জ বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি লেঞ্জের সূত্র কিন্তু কোনো ফান্ডামেন্টাল সূত্র নয়, এটা অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র। কেন? দেখো, কারণ তুমি এখানে উত্তর মেরুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ আর তার বদলে এখানে কি পাচ্ছ? তার বিনিময়ে এখানে তড়িৎ শক্তি পাচ্ছ। তো শক্তি তো সৃষ্টি হয় না। তাহলে শক্তি যেহেতু সৃষ্টি হয় না, তাহলে পরে এখানে যে শক্তিটা পাওয়া যাচ্ছে, তড়িৎ শক্তি, সে নিশ্চয়ই কোনো না কোনো শক্তির বিনিময়ে পাওয়া যাচ্ছে, কোনো না কোনো শক্তির রূপান্তর হচ্ছে কোথাও না কোথাও। সো উই হ্যাভ টু ইনভেস্টিগেট দ্যাট। এবার কোথায় সেটা হতে পারে? যদি উত্তর মেরুটাকে নিয়ে যেতে কোনো কার্য করতে না হয়, যদি কোনো শক্তি খরচ না হয়, তাহলে কি এখানে শক্তি পাওয়া সম্ভব? ইম্পসিবল। তাহলে শক্তি সংরক্ষণ নীতি মিথ্যা হয়ে যাবে। তার মানে অবশ্যই এই চুম্বকটাকে নিয়ে যেতে গেলে, উত্তর মেরুটাকে এর কাছে নিয়ে যেতে গেলে নিশ্চয়ই শক্তি খরচ করতে হবে, অর্থাৎ কার্য করতে হবে এক্সটার্নাল এজেন্টকে। কার্য কখন করতে হবে? ওয়েন দেয়ার ইজ অপোজিং ফোর্স। তার মানে এর বিরুদ্ধে বল থাকতে হবে এই দিকে, তবেই তো কার্য করতে হবে। বল না থাকলে কিসের কার্য? তার মানে এর বিরুদ্ধে বল কে প্রয়োগ করবে? অ্যাজ সুন অ্যাজ ইউ স্টার্ট মুভিং ইট, এইখানে একটা উত্তর মেরু তৈরি হয়ে ও এরকে বিকর্ষণ করতে শুরু করবে যাতে ওর বিরুদ্ধে তোমাকে নিতে হয়। ওর বিরুদ্ধে নিতে গিয়ে তুমি শক্তি খরচ করবে, সেই শক্তিটাই তুমি এখানে তড়িৎ শক্তি হিসাবে পাবে। জাস্ট শক্তির সংরক্ষণ সূত্র। কথা বুঝতে পারছো? এবার তুমি উল্টোটা ভাবো যে এখানে দক্ষিণ মেরু যদি তৈরি হয় তাহলে ও অটোমেটিক্যালি যাবে, শক্তি খরচ হবে না, তার বদলে কারেন্ট পাওয়া যাবে। তো এটা শক্তি সংরক্ষণ সূত্রের বিরোধী। এই জন্য লেঞ্জ বলেছেন যে এখানে এমন মেরুই সৃষ্টি হবে যাতে ও বিরোধ করতে পারে, কারেন্টটা এমন ডিরেকশনেই হবে যাতে ও বিরোধিতা করতে পারে, অপোজ করতে পারে। অপোজ করতে হলেই যখন করবে তখনই শক্তি খরচ হবে, শক্তি যখনই খরচ হবে তখনই পাওয়া যাবে। কথা বোঝা গেল? ওকে, তো লেঞ্জের সূত্র আমরা বুঝে নিলাম। এবার লেঞ্জের সূত্র এবং ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র, এই দুটোকে যদি আমরা কম্বাইন করলে আমরা ইনডিউসড ইএমএফ এর একটা ফর্মুলা তৈরি করতে পারি। তো দেখো সেটা কি। তো ফ্যারাডের যেটা সেকেন্ড ল আর লেঞ্জের যেটা সূত্র আমরা এইমাত্র পড়লাম, এই দুটোকে কম্বাইন করে আমরা কি করতে পারি? ইনডিউসড ইএমএফ এর একটা ফর্মুলা তৈরি করতে পারি, হুইচ ইজ ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। আমাদের ফ্যারাডের সূত্র ছিল ই ভ্যারিজ অ্যাজ ডি ফাই ডিটি। এবার লেঞ্জের সূত্র এর মধ্যে অ্যাড করলে পরে এখানে একটা মাইনাস দিতে হয়, বিকজ ডি ফাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এবার ডি ফাই ডিটি যেরকম হবে, ইফ ডি ফাই ডিটি ইজ পজিটিভ দেন ই উইল ট্রাই টু ডিক্রিজ ইট, ইফ ডি ফাই ডিটি ইজ নেগেটিভ ই উইল ট্রাই টু ইনক্রিজ ইট। তাহলে ই এর যে নেচার আর ডি ফাই ডিটির যে নেচার, এরা কিন্তু পরস্পর বিপরীত, সেই জন্য একটা মাইনাস দিতে হয় এখানে। আর একটা কনস্ট্যান্ট আসবে, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আসবে, এটা এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে 1।
দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা বিকামস দিস। ওকে, এবার কোনো কুণ্ডলিতে যদি n সংখ্যক পাক থাকে ফর n টার্নস, তাহলে এই ফর্মুলাটাকে লিখতে হয়, আচ্ছা এনটা ক্যাপিটাল এন করি, হ্যাঁ, মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি। কেন করতে হয়? তার কারণ হচ্ছে একটা কুণ্ডলিতে যদি আবিষ্ট তড়িৎচালক বল ডিফাই ডিটি হয়, তাহলে 2, 3, 4, 5টে কুণ্ডলী যদি থাকে, মানে পাক যদি থাকে, তাহলে সেই কুণ্ডলীগুলো অ্যাকচুয়ালি তুমি যদি সোজা করে ভাবো, ধরো এরকম একটা কুণ্ডলী আছে, ধরো এই হচ্ছে ওর দুই প্রান্ত, যখন এক পাক আছে এই দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল যদি ই হয়, এটা যদি দুই পাক হয় তাহলে ই প্লাস ই, তিন পাক হলে ই প্লাস ই প্লাস ই, কারণ কি এগুলো সব সিরিজে আছে। এটাকে যখন তুমি খুলবে, এই যে এক পাক খুললে এই দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল ই, আরেক পাক খুললে ই, আরেক পাক খুললে ই, তো সিরিজে আছে না, তাহলে তুমি একদম এই প্রান্ত এবং শেষ প্রান্ত এদের মধ্যে, এই দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? 3e। আমরা জানি সিরিজে থাকলে তড়িৎচালক বল যোগ হয়। ক্লিয়ার? সেই জন্য n সংখ্যক যদি পাক থাকে কুণ্ডলিতে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল হবে n ইন্টু ডিফাই ডিটি। ডিফাই ডিটি হচ্ছে একটা কুণ্ডলীর তড়িৎচালক বল মাইনাস ডিফাই ডিটি, একটা পাকের আর কি, n সংখ্যক পাক থাকলে পরে n ইন্টু ডিফাই ডিটি। ক্লিয়ার? অথবা এটাকে অল্টারনেটিভলি এইভাবেও ভাবতে পারো, যে ফ্লাক্সটাকে আমরা ডেরিভেটিভ করি, এই ফ্লাক্সটা কিন্তু একটা পাকের ফ্লাক্স। এবার যদি এখানে n সংখ্যক পাক থাকে, তাহলে ফ্লাক্সটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফ্লাক্সটা যদি ফাই ড্যাশ ধরো, দ্যাট উইল বি n ফাই। প্রত্যেক পাকে যদি ফাই ফ্লাক্স হয়, তাহলে n সংখ্যক পাক থাকলে পরে টোটাল ফ্লাক্স হবে n ফাই। তাহলে তুমি যখন আবিষ্ট তড়িৎচালক বল বের করবে, তখন তোমাকে কার ডেরিভেটিভ করতে হবে? এই টোটাল ফ্লাক্সের ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু n তো কনস্ট্যান্ট, সো আলটিমেটলি ইট বিকামস n ইন্টু ডিফাই ডিটি। সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল টার্নের ফ্লাক্স, আর এই ফাই ড্যাশটা যেটা আমি লিখেছিলাম এটা হচ্ছে টোটাল ফ্লাক্স। তো এইভাবেও তুমি ভাবতে পারো যে টোটাল ফ্লাক্স বের করে তারপরে ওই টোটাল ফ্লাক্সের ডেরিভেটিভ করো, একই আসবে আলটিমেটলি, মাইনাস হবে সামনে, অবশ্যই মাইনাসটা থাকবে। ওকে, তুমি এইভাবে ভাবো, অর্থাৎ এইভাবে যে ইগুলো সিরিজে থাকে, অথবা এইভাবে ভাবো, যেভাবে খুশি ভাবো। আলটিমেটলি দ্য ফর্মুলা ইজ ই ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি। ওকে ওকে, এবার দেখি ইনডিউসড কারেন্ট কি হয়। তাহলে খুব সিম্পল, বলো ইনডিউসড কারেন্ট কি হবে? কারেন্ট ইজ ইকুয়াল টু ইএমএফ বাই রেজিস্ট্যান্স, তাই না? তাহলে ইনডিউসড কারেন্ট আই ইকুয়াল টু কি লিখবে? ই বাই আর, where R is the resistance of the coil, so it will be minus n by R যদি n সংখ্যক পাক থাকে, আর একটা পাক থাকলে ডিফাই ডিটি। সিঙ্গেল টার্ন যদি হয়, তাহলে এখানে লিখে দিই, সিঙ্গেল টার্নের জন্য হচ্ছে 1 by R ডিফাই ডিটি, আর ফর n টার্নস I equal to minus n by R ডিফাই ডিটি। ক্লিয়ার? ওকে, এবার আমরা যদি চাই, আমরা ইনডিউসড চার্জও বের করতে পারি। দেখো ইনডিউসড চার্জ কি করে বের করা যাবে? ইনডিউসড চার্জ আমরা একটু আগে পেলাম যে আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই আর, আমি ওই সিঙ্গেল টার্নের যে ফর্মুলাটা এটা লিখছি, মাইনাস 1 বাই আর ডিফাই ডিটি। এবার আইকে আমরা চিনি, আই মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট হুইচ ইজ ডিকিউ ডিটি, রেট অফ চেঞ্জ অফ চার্জ, rate of flow of charge, change of charge na, equal to this. Let me change the pen. Okay, তো I মানে আমরা জানি I মানে dq dt, so dq dt equal to minus 1 by r d phi dt, so এখান থেকে তুমি লিখতে পারো dq equal to minus 1 by r d phi, এখান থেকে তুমি লিখতে পারো q equal to integration of phi 1 to phi 2 of this quantity 1 by r d phi. 1 by r is constant, so q ultimately becomes q equal to minus 1 by r into phi 2 minus phi 1, তাই না? সো মাইনাসটাকে ভেতরে নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে phi 1 minus phi 2 by r. So this is induced charge. ওকে, তো আশা করি এইটুকু পোর্শন তোমরা বুঝতে পেরেছো।
এবার আমরা মুভ করব নেক্সট পার্টে। ওকে, তো চলো এবার আমরা শুরু করছি নেক্সট টপিক, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোশনাল ইএমএফ। গতীয় তড়িৎচালক বল। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি কোনো কয়েলকে রাখি এবং সেই কয়েলের সাথে জড়িত যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে তার মধ্যে ইনডিউসড ইএমএফ আসে এবং তার জন্য কারেন্ট পাওয়া যায়। তো এই যে ফ্লাক্স চেঞ্জের ব্যাপারটা, অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো যদি লুপ থাকে, কয়েল থাকে, তার সাথে যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কী কী উপায়ে চেঞ্জ করা যায়। তো ফ্লাক্স চেঞ্জের কিন্তু অনেক উপায় আছে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলেও ফ্লাক্স চেঞ্জ হবে, আরেকটা হচ্ছে লুপটাকে যদি আমরা এরিয়া চেঞ্জ করি তাহলেও ফ্লাক্স চেঞ্জ হবে, আরেকটা হচ্ছে যে মোশনের জন্য হতে পারে, অর্থাৎ আমি লুপটাকে যদি মুভ করি তাহলে হতে পারে, বা ম্যাগনেটটাকে যদি মুভ করি তাহলে হতে পারে। তো বিভিন্নভাবে কিন্তু আমরা ফ্লাক্স চেঞ্জ করতে পারি। ফ্লাক্স চেঞ্জ করলেই ইএমএফ পাওয়া যায়। এই ক্ষেত্রে মোশনাল ইএমএফ মানে হচ্ছে, এই ক্ষেত্রে দেখবে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্ডাক্টর থাকবে, সেই কন্ডাক্টরটাকে আমরা মুভ করব ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, ডিউ টু হুইচ অ্যান ইএমএফ উইল বি ইনডিউসড বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর। এটাকেই বলে মোশনাল ইএমএফ। দেখো, এটা বললে পরে আরও পরিষ্কার হবে। তো মনে করো যে এখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তোমরা বুঝতেই পারছো এটা কোন ডিরেকশানে, এটা হচ্ছে খাতার তলের সাথে অভিলম্বভাবে নিচের দিকে। সাপোজ দ্য ফিল্ড স্ট্রেংথ ইজ বি, হুইচ ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এখানে মনে করো একটা কন্ডাক্টর আছে, এটা হচ্ছে একটা কন্ডাক্টর, একটা রড, ধরো পি কিউ, এই রডটার দুটো প্রান্ত, এবং এটাকে হরাইজন্টাল প্লেনে ভি ভেলোসিটিতে এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে এটা যাচ্ছে। তার মানে এই যে ভি ভেক্টর আর এই যে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। কারণ কি, ভি ভেক্টরটা হচ্ছে এই প্লেনে, হরাইজন্টাল প্লেনে, আর বি ভেক্টরটা কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি, অবভিয়াস। এবার দেখো, এটাকে যদি এরকম করে মুভ করে নিয়ে যেতে থাকো তাহলে এর দুই প্রান্ত পি আর কিউ এর মধ্যে একটা তড়িৎচালক বল দেখা দেয়, একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, যেটাকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল বলি, এবং ওটাকেই আমরা মোশনাল ইএমএফ বলি। বুঝেছো? অর্থাৎ এইটা যদি কন্ডাক্টর হয়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি যদি এটাকে এইভাবে নিয়ে যেতে থাকি, তাহলে এর যে দুই প্রান্ত, এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে কিন্তু বিভব পার্থক্য সৃষ্টি হয়। দ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কল্ড মোশনাল ইএমএফ। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কেন হয়, এবং তারপরে আমরা বের করব কত হয়। ওকে, তো এটা কেন হয় এটা বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে লরেন্জ ফোর্স। লরেন্জ ফোর্স আমরা অলরেডি পড়ে এসেছি। এটা একটা কন্ডাক্টর বলেছি আমি, তো কন্ডাক্টরের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে ভিতরে। এবার প্রতিটি মুক্ত ইলেকট্রন কিন্তু, যেহেতু প্রতিটি মুক্ত ইলেকট্রন এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করছে ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ইচ অফ দ্য ইলেকট্রন উইল এক্সপেরিয়েন্স ম্যাগনেটিক লরেন্জ ফোর্স, তাই না? ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের ফর্মুলা কি? তাহলে আমরা ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের ফর্মুলা থেকে Fm ইকুয়াল টু বের করতে পারি, কত হবে? মাইনাস একটা ইলেকট্রনের উপরে ক্রিয়াশীল বল বের করছি, মাইনাস ই ইন্টু ইলেকট্রনের বেগ ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের ফর্মুলা। আধান যদি মাইনাস হয় তাহলে সামনে একটা মাইনাস হয়, ঠিক কিনা? প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু এই ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে, বিকজ সবারই এই ভেলোসিটিটা আছে। ওদের আরেকটা ভেলোসিটি আছে ভেতরে, থার্মাল ভেলোসিটি, কিন্তু সেটা তো এলোমেলো, র্যান্ডম। তাহলে সেই ভেলোসিটিটা যেটা লব্ধি সেটা কিন্তু জিরো। সো ডিউ টু দ্য থার্মাল ভেলোসিটিস, সে কোনো ইলেকট্রন কিন্তু কোনো ম্যাগনেটিক লরেন্জ ফোর্স বা নেট ম্যাগনেটিক লরেন্জ ফোর্স কিন্তু এক্সপেরিয়েন্স করবে না। বাট দিস ভেলোসিটি, ডিউ টু দিস ভেলোসিটি, every electron, each electron will experience this amount of force. এবার এই ফোর্সটার ম্যাগনিটিউড কত? এই ফোর্সটার ম্যাগনিটিউড হচ্ছে ই ভি বি। কেন? কারণ ভি আর বি এটা অ্যাকচুয়ালি ভি বি সাইন থিটা হবে, থিটা 90 ডিগ্রি, একটু আগে বললাম। এবার বলি এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে। তো ডিরেকশন বের করার জন্য তুমি ক্রস প্রোডাক্টের রুল ইউজ করতে পারো, বা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলও ইউজ করতে পারো।
ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করলে পরে তোমাকে পজিটিভ চার্জের জন্য করতে হবে, তারপরে ডিরেকশনটা উল্টে দিতে হবে। ধরো পজিটিভ চার্জের জন্য করছো, তাহলে পজিটিভ চার্জ যদি এই দিকে যেতে থাকে, ম্যাগনেটিক ফিল্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, দেখো কোন দিকে ডিরেকশন আসে, দেখতে পাচ্ছ এই যে ম্যাগনেটিক ফিল্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই যে দেখো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে, তাহলে ফোর্স আসছে ফ্রম কিউ টু পি, কিউ থেকে পি এর দিকে আসছে পজিটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ চার্জের জন্য অবভিয়াসলি পি থেকে কিউ এর দিকে। তার মানে এখানকার যে কোনো একটা ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটার উপরে ক্রিয়াশীল বল কোন দিকে, আমি এই জায়গাটাকে একটু জুম করে এখানে দেখাচ্ছি। ধরো এটা একটা ইলেকট্রন কন্ডাক্টরের ভেতরে, তাহলে এই ইলেকট্রনটার উপরে ক্রিয়াশীল ম্যাগনেটিক লরেন্জ বল যেটা, সেটা কিন্তু এই ডিরেকশনে Fm, which is equal to this minus E into V cross B. Any doubt? আশা করি কোনো ডাউট থাকার কথা না। এবার ইলেকট্রনগুলো তাহলে কি করবে, এই ভেতরের ইলেকট্রনগুলো সবাই যদি এইদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করে পি থেকে কিউ এর দিকে, তাহলে সবাই এদিকে আসতে শুরু করবে। ইলেকট্রন যখনই এদিক থেকে এইদিকে আসতে শুরু করবে, তখন কিন্তু পি প্রান্তটার পজিটিভ বিভব লাভ করবে এবং কিউ প্রান্তটা নেগেটিভ বিভব লাভ করবে। ফলে পি আর কিউ এর মধ্যে কিন্তু বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়তে থাকবে। যত ইলেকট্রন আসবে তত পি এর পজিটিভিটি বাড়তে থাকবে, কিউ এর নেগেটিভিটি বাড়তে থাকবে এবং বিভব পার্থক্য বাড়তে থাকবে। এবার দেখো, যদি একটা কন্ডাক্টরের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়, তাহলে কি হয় আবার, তাহলে আমরা জানি যে ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে এই কন্ডাক্টরের ভেতরে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে, হুইচ উইল বি ফ্রম পি টু কিউ। আমি এই জায়গাটা একটু যদি তোমাকে, এটা একটা কন্ডাক্টরের পার্ট, এই মোটা করে দেখাচ্ছি, এই যে কন্ডাক্টরটা, তাহলে এর ভেতরে যেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু এই ডিরেকশনে পি থেকে কিউ এর দিকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডিরেকশন। পরিষ্কার? এই যে একটা ইলেকট্রন দেখিয়েছিলাম, তার উপরে ম্যাগনেটিক লোরেন্স ফোর্স দেখানো আছে। এবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, পি থেকে কিউ এর দিকে, যেহেতু পি প্রান্তটা পজিটিভ প্রান্ত, কিউ প্রান্তটা নেগেটিভ প্রান্ত। এবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন ইলেকট্রন আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো আধান থাকলে সেও বল অনুভব করে ইলেকট্রিক লোরেন্স ফোর্স। ইলেকট্রিক লোরেন্স ফোর্স কত, এফ ই ইকুয়াল টু, এই ক্ষেত্রে কত হবে, মাইনাস ই ইন্টু ই, ঠিক কিনা? ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ই, সো এই ক্ষেত্রে হবে মাইনাস ই ইন্টু ই, কারণ নেগেটিভ আধান তো ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করে। তাহলে এর উপরে কিন্তু উল্টো দিকে বল চলে আসলো এবার, হুইচ ইজ এফ ইলেকট্রিক কত, মাইনাস ই ইন্টু ই। এবার কি সিচুয়েশন হবে দেখো, তাহলে ইলেকট্রনের এই আসা, এই দিক থেকে এই দিকে আসা, সেটা কতক্ষণ চলবে, যতক্ষণ না এই বল আর এই বলের মান সমান হয়ে যাচ্ছে। এই বল আর এই বল সমান হয়ে গেলে ওর উপরে কোনো লব্ধি বল থাকবে না, তখন ইলেকট্রনের সরণ কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পি থেকে কিউতে আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে অলরেডি কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হয়ে থাকবে পি আর কিউ এর মধ্যে। দ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কল্ড মোশনাল ইএমএফ। তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট বেগে একে নিয়ে যেতে থাকো, তাহলে কি হবে, কিছু সংখ্যক ইলেকট্রন কিন্তু পি থেকে পি প্রান্তের দিকে চলে আসবে, ফলে পি প্রান্তটা পজিটিভ এবং কিউ প্রান্তটা নেগেটিভ বিভব পাবে, বিভব পার্থক্য তৈরি হবে। এবং এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না এই বলটার সমান হয়। বিভব পার্থক্য তৈরি হলেই ভেতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে আবার ইলেকট্রনগুলো বল অনুভব করবে। দেখো শুরুতে যখন একটা ইলেকট্রনও এখান থেকে এখানে আসেনি, তখন কিন্তু এই ফোর্সটা নাই, ফিল্ডটাও নেই, ফোর্সটাও নেই, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স নেই। যত ইলেকট্রন আসতে থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়তে থাকবে, ফিল্ড স্ট্রং হতে থাকবে, তত এই ফোর্সটা বাড়তে থাকবে। এক সময় এই ফোর্সটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, এটা শুরু থেকেই আছে, এটা বাড়ছেও না কমছেও না, যদি তোমার ভেলোসিটি কনস্ট্যান্ট রাখো। তাহলে এই ফোর্সটা কনস্ট্যান্ট, এই ফোর্সটা ইনিশিয়ালি 0 ছিল এবং এটা ইনক্রিজিং, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। কেন? তার কারণ তুমি যত মুভ করতে থাকছো, ইলেকট্রন এদিকে চলে আসছে, ইলেকট্রন এদিকে চলে আসলে পরে কি হচ্ছে, ইলেকট্রন এদিকে চলে আসলে পরে কিন্তু এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ হচ্ছে, বিভব পার্থক্য বাড়ছে। বিভব পার্থক্য বাড়তে থাকলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বাড়তে থাকবে, ইলেকট্রিক ফিল্ড বাড়তে থাকলে কিন্তু ফোর্সটা বাড়তে থাকবে এবং এক সময় এই ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স সমান হয়ে যাবে। সেই সময় সাম্যাবস্থা এস্টাবলিশড হবে। কিন্তু সেই সময় কি এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স নেই? অলরেডি পোটেনশিয়াল ডিফারেন্স আছে, নাহলে ফিল্ড এক্সিস্ট করেই না। এই ফিল্ডটা এক্সিস্ট করছে যেটা তো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। ওকে, তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক লোরেন্স ফোর্স উইল বি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক লোরেন্স ফোর্স। ম্যাগনেটিক লোরেন্স ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে ইভিবি আর ইলেকট্রিক লোরেন্স ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে ইই।
তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে? ই ইকুয়াল টু পাচ্ছ ভিবি, তাই না? দেয়ারফোর তাহলে আমি কি লিখতে পারি? দেয়ারফোর দ্য ইনডিউসড ইএমএফ হুইচ ইজ কল্ড দ্য মোশনাল ইএমএফ ইকুয়াল টু কত হবে? ই ইন্টু এল, হোয়ার এল ইজ দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এটা আমরা জানি। ইনডিউস ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে একটা কার্য, তাই না? একটা একক ধনাত্মক আধানকে এক প্রান্ত থেকে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে কার্য, যে দুটো বিন্দুর বিভব পার্থক্যকে আমি ইএমএফ বলছি। তাহলে এটা যদি এল দৈর্ঘ্য হয় তাহলে পরে ইএমএফ আমরা কি করে বের করি? ইএমএফ বের করি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ফোর্স, আর এল মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা এই জায়গাটা বুঝতে হবে। দেখো ইনডিউসড ইএমএফকে আমি ভি লিখছি, ক্যাপিটাল ভি, হ্যাঁ? এই ভি আর এই ভি কিন্তু আলাদা, এটা ভেলোসিটি, এটা ইনডিউসড ইএমএফ। তো ইনডিউসড ইএমএফ আমি কি করে বের করব? আমি বের করব ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ অফ দ্য কন্ডাক্টর। কেন? কারণ কি ইএমএফ মানে হচ্ছে, ধরো এই দুই বিন্দু, এই যে পি কিউ কন্ডাক্টরটা এখানে আবার রাখছি, এটা হচ্ছে পি প্রান্ত পজিটিভ, এটা হচ্ছে কিউ প্রান্ত নেগেটিভ। তো ইনডিউসড ইএমএফ মানে কি? ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, সিম্পল। তো বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে হচ্ছে যে একটা বিন্দু থেকে, ধরো এইখান থেকে একটা একক ধনাত্মক আধানকে যদি এইখানে নিয়ে আসতে চাও তাহলে যে কার্য হবে সেটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। কত কার্য হবে? একক ধনাত্মক আধানকে এখান থেকে এখানে আনতে কত কার্য হবে? বল ইন্টু সরণ। একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে সেটা হচ্ছে প্রাবল্য, ইন্টু সরণ হচ্ছে এই কন্ডাক্টরের লেন্থ। দ্যাটস ওয়াই ইনডিউসড ইএমএফ ইজ ই ইন্টু এল। তো এবার লেখো, আমার তো ই তো বের করাই আছে, তাহলে আলটিমেটলি এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে ভিবিএল। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর মোশনাল ইএমএফ। আশা করি বুঝতে পেরেছো। এখনও টপিকটা কমপ্লিট হয় নাই, আরও একটু বাকি আছে, কারণ আমার এই কারেন্টটা, এই ইনডিউসড ইএমএফ এর বা কারেন্টের যে ডিরেকশন সেটাও আমাকে বের করতে হবে। তো আমরা কিন্তু ফর্মুলা তৈরি করে ফেলেছি। দিস ইজ দ্য ফর্মুলা ফর ইনডিউসড ইএমএফ। এবার দেখো এই ইনডিউসড ইএমএফ এর জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করবে? তো কারেন্ট যদি এটা কন্ডাক্টরটা শুধু এরকম হয় তাহলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, বিকজ এটা তো কোনো বদ্ধ বর্তনী নয়। তো যদি আমি এরকম করতে পারি, ধরো এই কন্ডাক্টরটার সাথে এইখান থেকে, দেখো সুবিধা হবে, এখান থেকে এই কন্ডাক্টরটার সাথে আমি একটা তার যুক্ত করে দিলাম এইভাবে, হ্যাঁ, একটা তামার তার যুক্ত করে দিলাম, তাহলে একটা লুপ তৈরি হয়ে গেল, বদ্ধ বর্তনী তৈরি হয়ে গেল। এটার মনে করো কিছু একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কিন্তু দেখবে যে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে। কেন হবে? কারণ এই পিকিউ কন্ডাক্টরটা কিন্তু একটা ব্যাটারির মতো বিহেভ করবে। তুমি ভাবতে পারো এই জায়গাটা একটা ব্যাটারি, মানে এই এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুমি এরকম ভাবতে পারো, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে তোমার পি প্রান্ত, এটা হচ্ছে কিউ প্রান্ত, পজিটিভ নেগেটিভ, এবং এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে এটা ভিবিএল। তাহলে ও কোন দিকে কারেন্ট পাঠাবে? এই রোধের মধ্যে দিয়ে এইদিকে পি থেকে কিউ এর দিকে কারেন্ট পাঠাবে, যেহেতু পি প্রান্ত পজিটিভ, কিউ প্রান্ত নেগেটিভ। আর ইন্টারনালি কি হবে? ইন্টারনালি কারেন্ট ফ্লো করবে কিউ থেকে পি এর দিকে। ব্যাটারিতে যা হয়, ব্যাটারি কি করে? এক্সটার্নাল সার্কিটে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট পাঠায়, আর ইন্টারনাল সার্কিটে মানে ব্যাটারির ভেতরে কি হয়? নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তবেই তো কারেন্টটা বদ্ধ হয়। বা ফিজিক্যালি যদি ব্যাপারটা বোঝো তাহলে এরকম আর কি। সেটা হচ্ছে যখনই তুমি এই পি প্রান্তের সাথে কিউ প্রান্তকে একটা তার দিয়ে কানেক্ট করবে, তখন কি হবে? যেহেতু বিভব পার্থক্য আছে, সে কি হবে? ইলেকট্রন এখান থেকে ওই দিকে ফ্লো করতে শুরু করবে, এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এই প্রান্ত থেকে ওই প্রান্তে ইলেকট্রন ফ্লো করবে। এই প্রান্ত থেকে যখনই একটা ইলেকট্রন এখানে ফ্লো করবে, একটুখানি নিউট্রালাইজ হবে এটা, সঙ্গে সঙ্গে এই প্রান্ত থেকে আরেকটা ইলেকট্রন এখানে এসে জমা হবে, ফলে পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেইন থাকবে। যতক্ষণ তুমি এটাকে ভি ভেলোসিটিতে মুভ করাতে থাকবে ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে, ততক্ষণ কিন্তু এই ভিটা চেঞ্জ হবে না, তাই না? এই ভিটা এসে এই ভি এর উপরে ডিপেন্ডেন্ট, বি এর উপরে ডিপেন্ডেন্ট, এল এর উপরে ডিপেন্ডেন্ট। এগুলো যদি কনস্ট্যান্ট রাখো তাহলে এটা থাকবে সবসময়। কী করে থাকবে? তার মেকানিজমটা হচ্ছে এটা, যে যখনই একটা ইলেকট্রন এখান থেকে গিয়ে এই প্রান্তটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, তখন একটা ইলেকট্রন এখান থেকে এসে আবার আগের মতোই বিভব পার্থক্যটাকে মেনটেন করবে। ক্লিয়ার? তো এইভাবে ইলেকট্রনের দেখো কি ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লোটা কোন দিকে হচ্ছে? এই ডিরেকশনে। তাহলে কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করবে? এই ডিরেকশনে। সেটাই এখানে বললাম। এবার এই যে তার মানে পি কিউ কন্ডাক্টরটার মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করছে? পি কিউ কন্ডাক্টরটার মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, অর্থাৎ কিউ থেকে পি এর দিকে।
তো এই কারেন্টের যে ডিরেকশনটা এটা বের করার জন্য একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তোমরা লেফট হ্যান্ড রুল পড়েছো, যেটা দিয়ে কিনা আমরা এই যে লরেন্স ফোর্সের ডিরেকশন বা ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এগুলো বের করতে পারি। তো এইটাতে আমরা কি বের করব, এটা দিয়ে আমরা বের করব হচ্ছে ইনডিউসড কারেন্টের ডিরেকশন। কি করে দেখো, রাইট হ্যান্ডের প্রথম 3টা আঙ্গুলকে ওই যে আগের মতোই সমকোণে প্রসারিত করো, আগের মতোই তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎবাহী পরিবাহীর গতির দিক নির্দেশ করে, তাহলে এটা হবে কারেন্ট। সরি, মধ্যমা বলছি, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি গতির দিক নির্দেশ করে, মানে ভি ভি ভেক্টর, এই যে এই ভিটা, আবার বলি, এটা হচ্ছে বি ভেক্টর আর এইটা হচ্ছে ভি ভেক্টর বুড়ো আঙ্গুল, তাহলে এইটা হবে হচ্ছে আই এর দিক। তো তুমি এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো, এই জায়গায় অ্যাপ্লাই করো, দেখো এই যে হচ্ছে তোমার বি ভেক্টর, বি ভেক্টর কোন দিকে, বি ভেক্টর হচ্ছে খাড়া নিচের দিকে, আর ওকে নিয়ে যাচ্ছ কোন দিকে, দেখো ওকে নিয়ে যাচ্ছ তুমি ডান দিকে, তো ডান দিকে বুড়ো আঙ্গুলটা দাও, তাহলে তোমার মধ্যমা কোন দিকে থাকছে, কিউ থেকে বি এর দিকে ডিরেক্টেড থাকছে। দেখো একটু নিজেকে নিজে ট্রাই করে দেখতে পারো, কিউ থেকে পি এর দিকে। সো এই জন্য কারেন্ট কিন্তু কিউ থেকে পি এর দিকে। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কোন সূত্রের সাহায্যে বের করতে পারি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা ইনডিউসড কারেন্টের ডিরেকশন বের করতে পারি। ইনডিউসড ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট লেখা উচিত, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডিরেকশন। ক্লিয়ার? ওকে, তো এই যে ব্যাপারটা বললাম আমরা মোশনাল ইএমএফ, এই ঘটনাটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘটে। কোন ক্ষেত্রে ঘটে, এটা শুধু একটা হাইপোথেটিক্যাল ব্যাপার কিন্তু নয়, এটা ঘটে কোথায়, যখন এরোপ্লেন ওড়ে আকাশে, অনুভূমিক তলে যদি এরোপ্লেন উঠতে থাকে, তার যে ডানা, তার দুই প্রান্তবিন্দুর মধ্যে কিন্তু ঠিক একই কারণে বিভব পার্থক্য তৈরি হয়। ধরো এটা একটা এরোপ্লেনের ডানা, এরোপ্লেনটা এইদিকে ভি ভেলোসিটিতে উঠছে, তাহলে ও তো অনুভূমিক তলে এরকমভাবে উঠছে, তাহলে ও কিন্তু ভূচুম্বক ক্ষেত্রের যেটা উলম্ব উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ আইদার ভার্টিক্যালি আপওয়ার্ড হয় অথবা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয়, তাই না? দক্ষিণ গোলার্ধে আপওয়ার্ড হয় আর উত্তর গোলার্ধে ডাউনওয়ার্ড হয়, তোমরা ভূচুম্বকত্ব পড়েছো, জানো। তাহলে তার সাথে এই ভি ভেক্টরটা পারপেন্ডিকুলারলি আছে, তাহলে কেসটা তো এটাই হয়ে গেল যে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের সঙ্গে লম্বভাবে এই কন্ডাক্টরটা অর্থাৎ এরোপ্লেনের ডানাটা গতিশীল, তাহলে এরোপ্লেনের ডানার দুই প্রান্ত বিন্দুর মধ্যে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাকে, রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো সাপোজ একটা এরোপ্লেন উঠছে, ধরো এটা হচ্ছে এরোপ্লেনের, এই যে এরোপ্লেনের ডানা, এর দৈর্ঘ্য মনে করো এল, এবং এরোপ্লেনটা উঠছে মনে করো 900 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ধরো এই জায়গায় ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 0.4 গাউস, দ্যাট ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু 10⁻⁻⁴ টেসলা। ওকে, এবং এই জায়গার বিনতি কোণ মনে করো 30 ডিগ্রি থিটা। তাহলে এই ডানার দুই প্রান্ত, ধরো ডানার যে দুই প্রান্তবিন্দু তার দূরত্ব সাপোজ 10 মিটার, ছোটই নিলাম। তাহলে দেখা যাক যে এই দুই প্রান্তবিন্দুর মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হয় বা কত বিভব পার্থক্য সৃষ্টি হয়। তো আমাদের ফর্মুলা কি, আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা হচ্ছে বি ভি এল। বি কত, এখানে কোন বিটা কাজে লাগবে এটা বুঝতে হবে, ও কোন বি এর সাথে পারপেন্ডিকুলারলি উঠছে। ভূচুম্বক ক্ষেত্র যেটা, এখানে ভূচুম্বক ক্ষেত্র এরকম, ধরো উত্তর গোলার্ধের স্থান 30 ডিগ্রি নর্থ মনে করো বিনতি কোণ, তাহলে এটা হচ্ছে বি, এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই উপাংশটা হচ্ছে বিএইচ, আর এটা হচ্ছে বিভি, বিভি মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে কোনটার সাথে ও লম্বভাবে উঠছে, এটার সাথে না এটার সাথে, অবভিয়াসলি এটার সাথে। তাহলে এখানে কিন্তু ফর্মুলাতে কি বসবে, বিভি ভিএল। বিভি কত, বিভি বের করতে গেলে বি সাইন থিটা করতে হবে, থিটা দেওয়া আছে, বিও দেওয়া আছে, এই যে বি আর এই যে থিটা, আর ভি ইন্টু এল। এবার মান বসাও,
বি হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻4, সাইন থিটা মানে হাফ, সাইন 30 মানে হাফ। ভি হচ্ছে 900 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করে দাও, তাহলে 900 ইন্টু 5/18, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জানি এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়ে যায়, ইন্টু 10, দিস ইজ ইন ভোল্ট, ভোল্ট ইউনিটে তুমি এটা পেয়ে যাবে। তো এটাকে হিসাব করতে হবে, হিসাব করলে এটা কত হবে 50, আর এটাকে কাটলে কত হবে 25। এবার হিসাব টিসাব করলে যা আসবে, এই 10 দিয়ে এই 0.4কে মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাবে, 4 ইন্টু 25 100 হয়ে যাবে, 100 ইন্টু 5 হচ্ছে 500 হয়ে যাবে, তাহলে 500 ইন্টু 10⁻4 ভোল্টস, ইজন্ট ইট? কিছু বাদ যায়নি তো? আমরা দেখো কি ছিল, 0.4 হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻4 হচ্ছে টেসলা ইউনিটে ওই জায়গার ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য, ইন্টু সাইন থিটা মানে সাইন 30 মানে হাফ, ইন্টু বেগ হচ্ছে 900 কিলোমিটার পার আওয়ার ছিল, সেটাকে আমরা মিটার পার সেকেন্ড করলাম, 900 ইন্টু 5/18। তো এখানে আমরা ইন্টু এই যে লেন্থটা, এই লেন্থটা আমরা 10 মিটার নিয়েছিলাম, সো 10 BVL, এই যে BV মানে এইটা VL। ওকে, এবার কাটাকাটি করছি, এটাকে 18 দিয়ে কাটলে 5 18 90, সুতরাং 50, 2 দিয়ে কাটলে 25, এই 0.4 আর 10 মাল্টিপ্লাই করলে 4, 4 আর 25 100, 100 আর 5 500 ইন্টু 10⁻⁻4, so it ultimately becomes 0.05 volts. Okay, so this is the answer. তুমি এটাকে মিলি ভোল্টে লিখতে পারো ইচ্ছা করলে, it will be 1000 দিয়ে গুণ করলেই হবে, তার মানে 50 মিলি ভোল্ট। খুবই কম কিন্তু হয়। ওকে, so this is a real situation where this phenomenon takes place. এবার আরেক ধরনের মোশনাল ইএমএফ আমরা পড়ব, সেটা হচ্ছে এটা যেমন আমরা পড়লাম ডিউ টু লিনিয়ার মোশন, অর্থাৎ একটা কন্ডাক্টর সে ভি ভেলোসিটিতে মুভ করছে তার জন্য। এবার যেটা পড়ব মোশনাল ইএমএফ, সেটা হচ্ছে ডিউ টু রোটেশনাল মোশন। ওকে, তো চলো সেটা করি। ওকে, তো যেটা বলছিলাম, এবার দেখো রোটেশনাল মোশনের জন্য মোশনাল ইএমএফ কিভাবে জেনারেট হয়, কতটা মোশনাল ইএমএফ ইনডিউসড হবে, তার একটা থিওরি আমরা করব এখন। তো সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ঠিক আগের মতোই, হুইচ ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার। এবার এখানে একটা রড যার লেন্থ হচ্ছে এল, সে এইভাবে ঘুরছে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এরকম করে ঘুরছে ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, ও এইভাবে ঘুরছে। এক্ষেত্রেও দেখা যায় এই রডের যে দুই প্রান্তবিন্দু, এই দুই প্রান্তবিন্দুর মধ্যে কিন্তু বিভব পার্থক্য দেখা দেয়, সেটাই বের করার উদ্দেশ্য আমাদের। তার জন্য আমরা একটা কাজ করি, আমরা ধরলাম রডের এই বিন্দুটা, অর্থাৎ এই যে সেন্টার যেটা সার্কেলের, সেখান থেকে কিছুটা দূরত্বে x দূরত্বে রডের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, এই যে এই দৈর্ঘ্যটা দেখো, এটাকে আমরা ধরলাম dx। এই dx যে অংশটুকু নিলাম, এই dx অংশটার যে রৈখিক বেগ সেটা বের করি। dx অংশের রৈখিক বেগ কত হবে, ওমেগা ইন্টু এক্স। রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। dx অংশটা কত ব্যাসার্ধের বৃত্তে ঘুরছে, এই যে x ব্যাসার্ধের বৃত্তে ঘুরছে না, হয়ে গেল। তাহলে এই dx দৈর্ঘ্যের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, সেটাকে আমরা যদি dv ধরি, তাহলে হবে সেটা অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, সেটা হবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু ভেলোসিটি ভি ইন্টু লেন্থ, লেন্থ হচ্ছে dx, এটুকু দৈর্ঘ্য dx, সো ইট ইজ বি ইন্টু ওমেগা এক্স dx। তাহলে এই কন্ডাক্টরের দুই প্রান্ত বিন্দুর বিভব পার্থক্য কত হবে, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিভি ফ্রম 0 টু এল। কন্ডাক্টরের জিরো লেন্থ থেকে, এই যে এখান থেকে মূল মানে কেন্দ্র থেকে একদম ওই প্রান্তবিন্দু পর্যন্ত তোমাকে এই ডিভিগুলোর সামেশন করতে হবে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো করি, ইন্টিগ্রেশন 0 টু এল
বি ওমেগা এক্স ডিএক্স। বি ওমেগা তো কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে। এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, তার লিমিট বসবে 0 to L, তাহলে এটা হয়ে যাবে হাফ বি ওমেগা ইন্টু এল স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক যে ডিউ টু রোটেশন, এটা আগেরটা ছিল ডিউ টু লিনিয়ার মোশন, এটা হচ্ছে ডিউ টু রোটেশনাল মোশন। ডিউ টু রোটেশনও কিন্তু ইনডিউসড ইএমএফ জেনারেট হতে পারে। এটাও হয়, কোথায় হয়? ধরো সাইকেল চালাচ্ছ, তো সাইকেলের যে স্পোক থাকে, স্পোক হুইল তো সাইকেলের, ধরো এটা সাইকেলের হুইলটা, এটা সেন্টার, এই যে এগুলোকে স্পোক বলে। তো এই স্পোকগুলো কিন্তু ভার্টিক্যাল প্লেনে ঘোরে, এরকম ধরো ঘুরছে, তাহলে যে কোনো একটা স্পোক, ভাব ধরো এই স্পোকটা, তো এটা কিন্তু ভার্টিক্যাল প্লেনে ঘুরছে। তাহলে এটা যেহেতু ভার্টিক্যাল প্লেনে ঘুরছে, তাহলে হরাইজন্টাল যে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর্থের সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, সব জায়গায় হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের সাথে এটা পারপেন্ডিকুলারলি ঘুরছে, তাই না? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট এর জন্য এর দুই প্রান্তে কিন্তু এই ইএমএফটা ইনডিউসড হবে। তাহলে এই ইএমএফটা যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি কি লিখবে? এই বি এর জায়গায় হাফ, বি এর জায়গায় বসবে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট প্লেস ইন্টু ওমেগা ইন্টু এল স্কোয়ার। কথা পরিষ্কার? ওকে, এগুলো খুবই নগণ্য হবে, কিন্তু জাস্ট থিওরিটিক্যালি এটা কিন্তু হতে পারে। ক্লিয়ার? ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। সেকেন্ড পার্টে আমরা পড়ব সেলফ ইন্ডাকশন অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন। ফার্স্ট পার্টে এইটুকু আমরা পড়ে নিলাম, সঙ্গে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এডি কারেন্ট, ওটা সেকেন্ড পার্টের সাথে পড়ব। তো এই যেটুকু আমরা পড়লাম সেটার একটুখানি সামারি আমি খুব বলে দিচ্ছি। প্রথম আমরা যেটা জানলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে ফ্যারাডের দুটো সূত্র জানলাম, লেঞ্জের সূত্র জানলাম, লেঞ্জের সূত্র দিয়ে কি করে দিক বের করতে হয় ইনডিউসড কারেন্টের বা ইনডিউসড ইএমএফের সেটা শিখলাম, এবং ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র কম্বাইন করে আমরা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট, ইনডিউসড চার্জ কী করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখলাম। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মোশনাল ইএমএফ ব্যাপারটা কি সেটা জানলাম, এবং দুই ধরনের মোশনাল ইএমএফের হিসাব করলাম, একটা হচ্ছে লিনিয়ার মোশনের জন্য, আরেকটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটা ডিসকাস করব। তো তোমরা এটা পড়ে নেবে এবং এই সংক্রান্ত যে নিউমেরিক্যালস আছে দেখবে, সেগুলো খুঁজে খুঁজে করবে। ওকে, দ্যাটস অল।